আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সোলাব সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রে 11 ডিসেম্বর থেকে ভ্যাকসিন প্রয়োগের সম্ভাবনা, 2021-এর শুরুতে ইউরোপ আমেরিকায় তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। স্বাস্থ্যবিধি না মানায় দেশে আক্রান্ত ও মৃত্যুহার বেশি মনে করেন বিশেষজ্ঞরা, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে উদ্বিগ্ন মানুষ। গাজীপুরে শিশু লামিয়া হত্যার প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মানববন্ধন, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যতিক্রমী ছবি দামালের মহরত, ফুটবল ও মুক্তিযুদ্ধের মিশেলে ভিন্নধর্মী চলচ্চিত্র দর্শক নন্দিত হওয়ার আশা। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। আগামী বছরের শুরুতেই ইউরোপে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আসতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 6 কোটির কাছাকাছি। এ পর্যন্ত মারা গেছেন 13,90,958 জন। সবকিছু ঠিক থাকলে 11 ডিসেম্বর থেকে ভ্যাকসিন দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের করোনা পরিস্থিতি জানাচ্ছেন সামিয়া রহমান প্রিমা। দ্বিতীয় ধাক্কায় করোনা ভাইরাসের প্রকোপ চলছে গোটা ইউরোপ ও আমেরিকায়। দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশেও লাফিয়ে সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে 2021 সালের শুরুতেই ইউরোপে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করেছে WHO। এই অঞ্চলে কড়া ব্যবস্থা না নিলে ভয়াবহ ক্ষতির আশঙ্কাও বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তৃতীয় ঢেউয়ের সতর্কতা জারির পাশাপাশি উন্নত বিশ্বে চলছে ভ্যাকসিন নিয়ে আলোচনা। বিশ্বের অর্থনৈতিক শক্তিগুলোর জোট G20 ভার্চুয়াল সম্মেলনেও জোরালো হয়েছে ভ্যাকসিন ইস্যু। তবে এতে দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন পাওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বয়স্ক, অসুস্থ এবং স্বাস্থ্যকর্মীদের 11 ডিসেম্বর থেকে ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। ইউরোপেও জানুয়ারির মধ্যে ভ্যাকসিন চালু হতে পারে। আগামী সেপ্টেম্বরের মধ্যে 30 কোটি ভারতীয়কে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব বলে জানিয়েছে ভারত। আগামী জানুয়ারি থেকে ব্যাপক টিকাদান কর্মসূচি পরিচালনা করবে স্পেন। 3 মাসের মধ্যে দেশটির মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশের টিকা নিশ্চিত করা হবে। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ও মৃত্যু সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন মানুষ। জনমনে প্রশ্ন, ভাইরাসটির ক্ষমতা কি বেড়েছে? অণুজীব বিশেষজ্ঞ ও রোগতত্ত্ব বিশ্লেষকরা বলছেন, করোনা ভাইরাস নতুন করে দুর্বল বা সবল কোনোটিই হয়নি, বরং সংক্রমণমুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বিশ্বব্যাপী মানুষের মধ্যে শিথিলতা এসেছে। মানুষ ক্লান্ত হলেও ভাইরাস ক্লান্ত হয় না, ফলে অসচেতনতায় বেড়েছে সংক্রমণ। জানাতুল বাকেকার রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণের 38তম সপ্তাহ শুরু করেছে বাংলাদেশ। 37তম সপ্তাহ শেষে বিশ্লেষণে দেখা যাচ্ছে 7 দিনের ব্যবধানে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে 26%, আর করোনা সংক্রমণে মৃত্যু 43% বেড়েছে। একই সময়ে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে করোনার প্রথম পর্যায়ের রেকর্ড সংক্রমণ অতিক্রম করে বেড়েছে শনাক্ত ও মৃত্যু হার। অণুজীব বিজ্ঞানীদের মতে অন্যদের তুলনায় বাংলাদেশে সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে পার্থক্য হল, ইউরোপে করোনা সংক্রমণ কঠোরভাবে নিয়ন্ত্রণের পর তা সহনীয় মাত্রায় নেমে দ্বিতীয় ধাপে আবার বেড়েছে। আবার শীত প্রধান দেশের তুলনায় বাংলাদেশে শীত ও আর্দ্রতা কোনোটি এখনো আমলে নেবার মতো নয়। তারপরও বাংলাদেশে বাড়ছে সংক্রমণ। সারা পৃথিবীতে আমরা বাংলাদেশের মানুষকে দোষ দিয়ে লাভ নাই যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এক ধরনের শিথিলতা চলে এসছে। আজকাল কোভিড পেটিগনেস বলে একটা কথা আসছে, অর্থাৎ মানুষ আসলে ক্লান্ত হয়ে গেছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, মানুষ ক্লান্ত হয়, ভাইরাস কিন্তু একদমই ক্লান্ত হয়নি। কিন্তু আমরা আরেকটা পরীক্ষা দেখেছি পাকিস্তানে এবং মালয়েশিয়াতে, কিছু দেশেও কিন্তু মানুষ বলা শুরু করেছে যে আর কত এটার জন্য অপেক্ষা করব। আমার ধারণা এই সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের এখানে আরো বিস্তারটা লাভ করছে। ইট ইজ নট রিয়েলি ভাইরাসের ভিরুলেন্সের জন্য বা অন্য কিছুর জন্য। ইউরোপের দেশগুলোতে ঊর্ধ্বমুখী সংক্রমণের জন্য তীব্র শীত ছাড়াও আন্তদেশ ভ্রমণ
লকডাউনের শিথিলতা এবং মানুষের আচরণগত বৈশিষ্ট্য দায়ী। আর বাংলাদেশে মহামারী শুরুর পর থেকে সংক্রমণ হার কখনোই কাঙ্ক্ষিত 5% নিচে নামেনি। আমাদের হিউমিডিটিও যে অনেক কমেছে সেটা না, অন্য যে কোনো জায়গার তুলনায় কোনোভাবেই কম না, অনেক বেশি হিউমিডিটি এখনো আমাদের তুলনামূলকভাবে। এবং আমাদের শীতও কিন্তু অনেক বেশি কিছু না যে আমরা বাইরেই বেরোতে পারছি না। তাহলে কেন? আমরা আসলে নিজেরা খুব সচেতনতা যতটা না আমরা বোধহয় হয়েছিলাম, আমরা বোধহয় সচেতনতাকে ভুলে যাচ্ছি। আমরা কাছাকাছি থাকবো না, আমরা ডিস্টেন্স মেনটেন করব বা আমরা দূরত্ব বজায় রাখবো, সেগুলোকে কিন্তু আমরা বোধহয় মনে রাখছি না। অনেকে আবার এরকমও বলেন যে আর কত, অনেক তো হয়েছে। সারা পৃথিবীতে যত ভাইরাস আছে, করোনা ভাইরাসের বিভিন্ন দেশ থেকে যে জেনেটিক সিকোয়েন্সটা করা হয়, সেই সিকোয়েন্সিং এর অ্যানালাইসিস করে নির্দিষ্ট কিছু জায়গায় অল্প কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। এবং একটা পরিবর্তনের জন্য সারা পৃথিবীতেই এখন বলা হচ্ছে যে ভাইরাসের ট্রান্সমিসিবিলিটি বা স্প্রেডিং ক্যাপাসিটিটা বেড়ে গেছে, অর্থাৎ বা করোনা ভাইরাসের যে সংক্রমণ সক্ষমতা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে আক্রান্তদের 80% উপসর্গবিহীন, কিন্তু ভাইরাসের বাহক। স্বাস্থ্যবিধি না মানায় উপসর্গহীন বাহকদের মাধ্যমেই ছড়াচ্ছে করোনা ভাইরাস। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও কর্মকর্তারা। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র রাসেল মাতুব্বরের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং 20,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং বিচারপতি ASM আব্দুল মমিনের বেঞ্চ ডেথ রেফারেন্স এবং আপিল না মঞ্জুর করে এই রায় দেন। 2013 সালের 5 সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী সাউদা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনার দিনই সাউদার মা শাহিদা বেগম বরিশাল কোতোয়ালি মডেল থানায় একই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী রাসেল মিয়া সহ অজ্ঞাতনামা 2-3 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। 2015 সালের 1 জুন আদালত আসামি রাসেল মাতুব্বরকে মৃত্যুদণ্ডাদেশ এবং 10,000 টাকা জরিমানা করেন। রায়ের বিরুদ্ধে আসামি হাইকোর্টে আপিল করলে 2019 সালের 9 মে শুনানি শুরু হয়। স্বাধীন বাংলা ফুটবল দলের বিভিন্ন ঘটনার অনুপ্রেরণায় ইমপ্রেস টেলিফিল্মের ব্যতিক্রমী চলচ্চিত্র দামালের শুভ মহরত হয়েছে। রাজধানীতে এই আয়োজনে অংশ নেন চলচ্চিত্রটির পরিচালক এবং অভিনয় শিল্পীরা। খেলা ও মুক্তিযুদ্ধের সমন্বয়ে এই চলচ্চিত্র দর্শকনন্দিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পরাগাজিমের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময়কালে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলও ছিল একটি বড় সহায়ক শক্তি। ওই স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি দামাল। ফরিদুর রেজা সাগরের কাহিনীতে পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্র পরিচালনা করছেন রায়হান রাফি। শুটিং শুরু হচ্ছে কয়েকদিনের মধ্যেই। এর আগে ছবিটি সম্পর্কে ধারণা দিতে ঘরোয়া পরিবেশে বনানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো শুভ মহরত। সন্ধ্যায় চ্যানেল আইয়ের ফেসবুক পেজে ওই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়। উপস্থিত ছিলেন শিল্পী বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ সহ এক ঝাঁক অভিনয় শিল্পী। দুইটা মিক্সড করে আসলে এর আগে ওইভাবে কখনো ছবি হয়নি যে যুদ্ধের সময় আমাদের ফুটবলটা কীরকম ছিল। আর আরেকটা যদি বদলি সেটা হচ্ছে সাগর আঙ্কেলের স্ক্রিপ্ট, মানে ওনার যে গল্পটা, এই গল্পতে আমার প্রথম কাজ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আঙ্কেলের গল্পে কাজ করব। তো সেখান থেকে এটা একটা আলাদা সবার জন্য বলবো পাওয়া। টিমটা যদি বলি, এখানে মেয়েদের ফুটবল টিম আছে, ছেলেদের ফুটবল টিম আছে, তো সব কিছু মিলে বিশাল বড় একটা টিম। এত বড় টিম আমার মনে হয় না এর আগে কোনো ছবিতে ছিল। এই সিনেমাটা মেরিট আসলে 2 দিক থেকে বেশি ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে ডেফিনেটলি এটা আমাদের মুক্তিযুদ্ধের ছবি, এবং তার থেকে বড় কথা হচ্ছে এটা ফুটবল নিয়ে মুক্তিযুদ্ধের ছবি। চরিত্র যেটা আমাকে চিন্তা করা হয়েছে সেটা প্লে করাটা আসলে ডিফিকাল্ট, আমি অনেস্টলি স্বীকার করছি। এবং আমি
প্রিপারেশন নিচ্ছি বেশ কিছুদিন ধরে। এই গল্পটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ দেখবে, কারণ মুক্তিযুদ্ধের ওই সময়টা আসলে কেমন ছিল, এখনকার সময়টা কেমন, এবং ওই সময়টা খেলা নিয়ে কেমন ছিল, এখনকার সময় খেলা নিয়ে কতটা হচ্ছে ফ্যাসিলিটিস, এই সব কিছু কিন্তু ঘিরে আসলে এই গল্পটা। আমি আপাতত আমার ক্যারেক্টার সম্পর্কে কিছুই বলবো না, জাস্ট এতটুকু বলবো আপনারা সবাই অনেক বড় একটা চমক পাবেন। অনুভূতিটা বলে বোঝানো সম্ভব না, ভয়ও লাগছে আবার খুব এক্সাইটেডও বলা যায়। লকডাউনের পর থেকে আসলে আমরা প্ল্যান করি বেসিক্যালি আসলে কিভাবে কাজ করব, কিভাবে খেলাটা প্ল্যান করব আমরা, সো সেই জায়গা থেকে আসলে সিনেমার সাথে ইনভলভ হওয়া। আমরা যে জাতি, এই জাতির ভিত্তিটা যেখান থেকে শুরু, সেই ভিত্তি থেকে আসলে এই গল্পটা নেয়া। তো এই দেশ যতদিন থাকবে, এই জাতি যতদিন থাকবে, এই সিনেমাটাও ততদিনই লাস্ট করবে। অন্যরকম একটি ছবি উপহার দেওয়ার প্রতিজ্ঞা পরিচালকের। এই ছবিতে আছে একটি মহিলা ফুটবল টিম, এখনকার মহিলা ফুটবল টিমের গল্প, এবং সবচেয়ে বড় যে গল্পটা যেটার উপর আমাদের ছবিটি দাঁড়িয়ে আছে, স্বাধীন বাংলা ফুটবল টিম। এটি এমন একটি দল যারা পৃথিবীর মধ্যে এমন একটাই দল যেটা কিনা যুদ্ধের আগে, মানে দেশ স্বাধীনতার আগে, যে দেশ স্বাধীনই হয়নি সে দেশে একটি দল তৈরি হয়ে গেছে এবং ফুটবল খেলেছে দেশকে যুদ্ধে জিতানোর জন্য। ছবিটির চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিমুদ্দৌলা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সংবাদের রিপোর্ট জানিয়েছি অশোক লিল্যান্ড ফাদারটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে আবার আমন্ত্রণ। গাজীপুরে শিশু লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে আলোকিত হৃদয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকরা এ হত্যার দ্রুত বিচারের দাবি জানান। আসামিদের অপরাধ প্রমাণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। আরো জানাচ্ছেন সুলতানা হিমু। বাসা ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে 19 নভেম্বর হত্যাকাণ্ডের শিকার হয় গাজীপুর আলোকিত হৃদয় বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী লামিয়া। এ ঘটনার পর অভিযুক্ত ভাড়াটিয়া সুমন ও তার স্ত্রী মিলিকে 2 দিনের রিমান্ডে পাঠান আদালত। লামিয়া হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছে তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এইভাবে মারা যাওয়া আমি মেনে নিতে পারছি না। আমি ভাবতেই পারিনি যে লামিয়া এখন আর নেই। হত্যাকাণ্ডের জন্য আমরা আসলে খুবই শোকাহত, মর্মাহত। এই অকালে ঝরে যাওয়াকে আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। কোনো সন্তানের যেন এরকম বর্বরোচিত হত্যাকাণ্ড না হয়। একজন ভারীরা মানুষ এসে কিভাবে একটা নিষ্পাপ শিশুকে হত্যা করে গেল, আমরা সেই হত্যার বিচার চাই। মেয়েকে হারিয়ে শোকে কাতর লামিয়ার পরিবারের দাবি, তাদের মেয়ে হত্যার বিচারে যাতে দীর্ঘ সময় না লাগে। সারা বাংলাদেশের সবাই দেখুক আমার মেয়ের হত্যার বিচার হয়েছে, আমার বুক শান্তি হবে। প্রাণ জুড়ে যাবে, আমার প্রাণ জুড়ে না কাজী, আমার প্রাণ জুড়াইব যদি ওর ফাঁসি হয়। একটা গরু চোরের রিমান্ড 7 দিন হয়, 3 দিন হয়, 4 দিন হয়, কিন্তু একটা মার্ডার কেসের আসামির রিমান্ড কিভাবে 2 দিন হয়? প্রশাসন জানিয়েছে আসামি সুমন হত্যার কথা স্বীকার করেছেন এবং শিশুটির মরদেহে ধর্ষণেরও বেশ কিছু আলামত পাওয়া গিয়েছে। সুমনের 2 দিন রিমান্ড হয়েছে, আজকে সুমনের স্ত্রী রিমান্ড হবে বলে 2 জন আমরা একসাথে জিজ্ঞাসাবাদ করবো। কারণ হচ্ছে আপনাদের তথ্য প্রমাণ, সাক্ষী প্রমাণ একদম সব ঠিক আছে, যে সেই তারা 2 জনে কাজ করে, স্বীকারোক্তি, কথাবার্তা সব ঠিক আছে, কিন্তু তার কাছে আলামত কিছু বিষয় থাকে ডকুমেন্টারি, এই বিষয়গুলো উদ্ধারের জন্য তাদেরকে রিমান্ডে চাওয়া হয়েছে আর কি। শিশু লামিয়া হত্যার আসামিদের শাস্তি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। সুলতানা হিমু, চ্যানেল আই, গাজীপুর। ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস পাওয়ার্ড বাই ইভালিড হসপিটালিটি পার্টনার হোটেল 4 পয়েন্ট বাই শেরাটন এবং অ্যাসোসিয়েট পার্টনার টিভিএস অটোর সাথে চ্যানেল আইয়ের চুক্তি সই হয়েছে। ডিসেম্বরের 2য় সপ্তাহে হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। করোনা ভাইরাস মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ আয়োজকরা। আফরোজা হাসির রিপোর্ট। সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় আয়োজনে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2020 পাওয়ার্ড বাই ইভ্যালি। এক প্ল্যাটফর্মে সব ধরনের সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় আয়োজন ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস পাওয়ার্ড বাই ইভ্যালির 15তম আসরের বিচারকদের বিচার কাজ শেষ। 30শে নভেম্বর পর্যন্ত নেয়া দর্শকদের ভোটেই হবে চূড়ান্ত তালিকা। রাজধানীর গুলশানের হোটেল 4 পয়েন্ট বাই শেরাটনে ডিসেম্বরের 2য় সপ্তাহে বর্ণাঢ্য আয়োজনে চূড়ান্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান আয়োজনে চ্যানেল আই কার্যালয়ে হোটেল কর্তৃপক্ষের সাথে চুক্তি সই করেন মিউজিক অ্যাওয়ার্ডের প্রকল্প প্রধান ইজাজ খান স্বপন। It's something that can give a fresh air for the community during this
pandemic time. We are ensured to put all the measures of safety and not only security also but the health, the cleanliness of the hotel. Preparation will be done days before our guests are coming, so that's our promise to you. পরে অ্যাসোসিয়েট পার্টনার টিভিএস অটোসের সাথে চুক্তি সই হয়। ট্যালেন্ট হান্টিং এর জন্য বা বেস্ট রিকগনিশনের জন্য এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মে যারা আসবে আমি মনে করছি যে তাদেরকে যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বা রিকগনিশন দেওয়া হচ্ছে সেটা তার পরবর্তী জীবনে এবং পরবর্তী কাজে যথেষ্ট হেল্প করবে। আয়োজকরা আশা করছেন চ্যানেল আইয়ের এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের শিল্পীদের উদ্বুদ্ধ করবে। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। বরিশালের গরু নদীতে ব্যথানাশক ননি ফল ফলছে। ঔষধি গুণসম্পন্ন ওই ফল আগে বিদেশ থেকে আমদানি করতে হতো, এখন বাণিজ্যিক ভিত্তিতে ফল উৎপাদন ও চারা বিক্রির চিন্তা করছেন উদ্যোক্তা। বরিশাল থেকে শাহিনা আজমিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। এক সময় বরিশালের গৌরনদী এলাকাবাসী হাবিবুর রহমান নিজের চিকিৎসার জন্য মালয়েশিয়া থেকে ননি ফল আমদানি করতেন। ফলের রস খেয়ে উপকার পেয়ে তিনি তার অঞ্চলেই ননি ফল উৎপাদনের উদ্যোগ নেন। জানান ননি ফল অনেক দামি একটি ফল, যা সাধারণ মানুষের ক্রয়ের ক্ষমতার বাইরে। একটা গাছে যদি আপনার 3 বছরের ভিতরে ফল আসে, প্রথম বছর একটা গাছে 5 কেজি ফল হলে আপনি সাধারণত 10,000 টাকা করে বেচলে 50,000 টাকা ইনকাম। হারবালালারা আমদানি করে আপনার মালয়েশিয়া এবং ভারত থেকে, তারা উচ্চ দাম দিয়ে এটা আমদানি করতে হয়। যাতে আমরাই যদি এই দেশে বাণিজ্যিকভাবে চাষ করে করতে পারি, হারবালদেরকে দিতে পারি, তাহলে আমরা এই টাকাটা আমাদের দেশেই থাকে। হাবিবুর রহমান পাকা ফলের বীজ থেকে 43টি চারা করেছিলেন। ফল এসেছে 6-7টি গাছে। 100 থেকে 150 গ্রাম ওজনের এসব ফল তিনি 12,000 টাকা কেজি দরে বিক্রি করছেন, আর প্রতিটির চারা বিক্রি করছেন 2,000 টাকায়। লাভজনক ফল, এর চাষাবাদ করলে অনেক লাভজনক হওয়া যাবে, এবং আমারও মনের মধ্যে একটা ইচ্ছা আছে যে আমি এর একটা নার্সারি করব। গাছ যত্নপাতি করলে সুন্দর ফল আসে, ফল বিক্রিও করা যায়, তারপর চারারও দিছি। হাবিবুর রহমানের বাড়িতে নিমেষেই বিক্রি হয়ে যায় ননি ফল। কুরিয়ারেও দেশের বিভিন্ন স্থানে ফল পাঠাচ্ছেন তিনি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দিনাজপুরে ফল ফসলে কীটনাশক প্রয়োগ বেড়েছে, এতে নষ্ট হচ্ছে পাক পাখালির প্রাকৃতিক খাবার। আবাসস্থল আর খাদ্যের অভাবে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির হরেক রকমের পাখি। তবে এ ব্যাপারে পরিকল্পনা নেই স্থানীয় বন বিভাগের। শাহ আলম শাহের রিপোর্ট। এক সময় শামুক ভাঙ্গা পাখির আবাসের জন্য বিখ্যাত ছিল দিনাজপুরের সদর উপজেলার ভাটিনা গ্রামটি। প্রজনন মৌসুমে এখানকার বিভিন্ন গাছে বাসা বাঁধত পাখিরা। বিলঝিলের শামুক ঝিনুক ছিল তাদের প্রধান খাবার। বনাঞ্চল ও জলাশয়ে কমে যাওয়া এবং কৃষিতে কীটনাশকের ব্যবহার বাড়ায় বিলুপ্তির মুখে শামুক ভাঙ্গা পাখি। এই পাখিগুলোকে যদি ধরে রাখতে যদি না পারি, তাহলে আমাদের জীববৈচিত্র্য এবং ছোট ছোট প্রাণী এবং জীব আমাদের শৈশবে কৈশোরে আমরা যে দেখেছি, আমাদের আগামী প্রজন্মকে দেখাতে পারবো না। জেলার গ্রামীণ জনপদে বিপন্ন দোয়েল, বাবুই, কাঠঠোকরা, পানকৌড়ি, ডাহুক, বালিহাঁস, বক, মাছরাঙ্গা ও চিল সহ নানা প্রজাতির পাখিদের আবাস। বন জঙ্গল এগুলা তো সব কেটে ফেলাচ্ছে, এইটাও একটা কারণ পাখির এই নষ্ট হয়ে যাওয়া। সবচেয়ে পাখির বাচ্চা হচ্ছে অনেকে ছেলেরা বাচ্চারা আঠা দিয়ে মারতেছে পাখিকে, অনেকে শিকার করতেছে বন্দুক দিয়ে। আগে তো অনেক পাখি দেখছি, বহু প্রজাতির পাখি, ওগুলোও ধরে ধরে নিয়ে যাচ্ছে কিছু কিছু লোক, দেখতেছি। পাখি কমে যাওয়ায় ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। আমরা অনেক পাখি সহ বিভিন্ন বন্যপ্রাণী আমরা ক্রমান্বয়ে হারিয়ে ফেলছি। আমাদের উচিত এসব যে পাখি সহ বন্যপ্রাণীর যে হ্যাবিটেটগুলো, সেই হ্যাবিটেটগুলো সুরক্ষায় কাজ করা। পরিকল্পিত অভয়ারণ্য তৈরি করা না গেলে বিপন্ন হবে দেশীয় পাখিদের অস্তিত্ব। পাখির অভয়ারণ্য আবাসভূমি এখন পাখি শূন্য হয়ে পড়েছে। প্রকৃতির পরম বন্ধু এই পাখি আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে।
তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই পাখিটিকে রাখা প্রয়োজন, এমনটাই তাগিদ দিচ্ছেন পরিবেশবিদ ও প্রকৃতিপ্রেমীরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে ইভালি খেলার খবর। ভক্ত, সমর্থক, শুভানুধ্যায়ী এবং খেলা ও রাজনীতির মাঠের সহযোদ্ধাদের শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে শেষ বিদায় নিলেন 70 ও 80 দশকের দেশবরেণ্য ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার, খ্যাতিমান ক্রীড়া সংগঠক বাদল কুমার রায়। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে 63 বছর বয়সে রোববার বিকেলে মারা যান ঢাকার মাঠের খ্যাতিমান এই সাবেক ফুটবল তারকা। শেষকৃত্য অনুষ্ঠানের আগে অন্তিম শ্রদ্ধা জানাতে বাদল রায়ের মরদেহ প্রথমে নেওয়া হয় 43 বছরের ভালোবাসার বন্ধনে আবদ্ধ তার প্রিয় ক্লাব ঢাকা মোহামেডান আঙ্গিনায়। টিমমেট, পূর্বসূরি এবং উত্তরসূরিরা ছাড়াও ফুটবল আঙ্গনের মানুষ সে শ্রদ্ধা জানান তাকে। এরপর দুপুর 12টায় বাদল রায়ের মরদেহ নেওয়া হয় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এখানে প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা দক্ষিণের সিটি মেয়র এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে বাদল রায়ের প্রতি অন্তিম শ্রদ্ধা জানানো হয়। সবুজবাগের কালী মন্দির মহাশ্মশানে চলছে তার শেষকৃত্য। সবশেষে ফ্রেশ